টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে ৪ জনের প্রাণহানি হয়েছে। এ সময় শতাধিক লোক আহত হন। দুপুর পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে আরও ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন সংশ্লিষ্টরা। গতকাল রাত ৩টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে এই ঘটনা ঘটে। হতাহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরা ও তুরাগ নদ সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। প্রতিনিধি গোলাম আজাদের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক লোক আহত হন। গতরাত ৩টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে ঘটে এই ঘটনা। কিভাবে গাড়ির মধ্যে হামলা করতেছে দেখেন। স্থানীয়রা জানায় রাত ৩টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এক পর্যায়ে মাঠের ভেতরে থাকা জোবায়েরপন্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তৃতীয়পক্ষের কারণে আমাদের ভাই গলায় গলায় মিল হতে কারণে বলছে আমাদেরকে বিভক্ত করে দিচ্ছে। তারা একটা আমল করছে 29 থেকে 4 তারিখ পর্যন্ত তারা জোর করছে। তখন আমাদের যেই টাইম আমাদের এর আগে থেকেই খোলা চিঠি দেওয়া ছিল যে আমরা 20 তারিখে জোর করব। হতাহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকালকে রাতে 2-3 জন লোক মারা গেছে, অসংখ্য লোক আমাদের আহত হয়েছে। এগুলি তো আমাদেরই ভাই, তাদেরই ভাই। তা আমরা কেন করতেছি? আমরা কোন ইসলাম প্রচার করতেছি? পুঙ্খানুপুঙ্খ কোনো সংখ্যা আমাদের হাতে আসেনি, কারণ এখনো উত্তরার অনেক প্রাইভেট হাসপাতালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীর ঘটনাস্থলে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনার পর তাবলিগ জামাতের জোবায়েরপন্থীরা কাকরাইল মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন। পরে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে। সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। এই বিষয়টা সংগঠিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের সকল তবলিগের সাথী এবং লক্ষ লক্ষ ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভ অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। আমরা অব্যাহতভাবে সারা দেশে আমাদের ছাত্র জনতাকে এবং তবলিগের সাথীদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা সকলকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশনা দিচ্ছি এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে, কোনখান দিয়ে ঢুকতেছে, কিভাবে হামলা পরিচালনা করছে, এই সকল স্পষ্ট প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এদিকে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে হতাহতের পর প্রথমে মাওলানা সাদের অনুসারীদের নিয়ে বেলা 11টায় সচিবালয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের 5 জন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। এরপর জোবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক করেন তারা। পরে দুপক্ষকেই ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। জানানো হয় মাঠের দায়িত্ব নেবে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় ইসলামের স্বার্থে কোনো পক্ষকে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবে, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যারা পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাবলিগ সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে। ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন, তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে কোন থেকে এক করে আপনারাও চাচ্ছেন সবাই এক, তারা যদি আবার আলোচনা করে যদি তারা একটা সমাধানে আসতে পারে। আপনাদের সরকারের অবস্থান কি? সরকারের অবস্থান, সরকার টাইম মতো তো ভাইয়ের আলোচনা করবে। হ্যাঁ, সরকারের অবস্থান কি এখনো 2টা ডেট বলবৎ আছে কি নেই? ডেট 2টা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুক। D8 সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় বেলা 11টায় মিশরের রাজধানীতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার দিবাগত রাত 1:20 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টাকে বহনকারী একটি ফ্লাইট মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধান D8 সম্মেলনে
যোগ দেবেন। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া। D8 সংস্থা বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। বিদেশি প্রভুকে সন্তুষ্ট করতে গিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশ ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ যা করেছে তা না করে 31 দফা বাস্তবায়ন করে বিএনপি আওয়ামী লীগের পার্থক্য নিরূপণ করতে হবে। যে কাজ করলে জনগণ বিএনপির প্রতি আস্থা রাখবে তা করে 31 দফা প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার আয়োজন করে বিএনপি। অনেক জায়গায় দেখা যায় রাস্তার পাশে আমাদের। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের সমর্থন পেতে প্রতিটি সমর্থককে বিএনপি নামক সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে হবে। একটি কথা আপনারা বলেন যে ভাই, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইয়েস, মানুষ যদি বিএনপির দিকে তাকিয়েছে, আপনাকেও তাকাতে হবে জনগণের দিকে, আপনাকেও তাকাতে হবে মানুষের দিকে। অর্থাৎ এই জন্য তাকাতে হবে, তার কথা আপনাকে চিন্তা করতে হবে। আমি যদি বলি বিএনপি নামক যে সংসদ, সেই সংসদের সদস্য আপনারা, বিএনপি নামক সংসদের যদি মেম্বার হন আপনারা, আপনাদের দায়িত্ব আছে এবং দায়িত্ব কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের জবাব তাদের মতো করে না দিয়ে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে হবে। কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টে পানি ঢেলে দিবে? কেন সেই সুযোগ আপনি দিবেন? এই 31 দফাকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে। তাদেরকে বলতে হবে, ভাই আমি এই করতে চাই, আমাকে তুমি সুযোগ দাও। আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মার সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। আমাদের বহু নেতাকর্মী, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, স্বজন মারা গিয়েছে, হাত করা অবস্থায় তাকে জানাজা পড়তে বাধ্য করেছে। এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। বিএনপির দুর্নাম করে কেউ যাতে নিজের স্বার্থ হাসিল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি 31 দফা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে বলেও নির্দেশনা দেন তারেক রহমান। ফ্যাসিস্ট বলি, স্বৈরাচার বলি, দুর্নীতিবাজ বলি, যাই বলি না কেন, নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের আখের গোছানোর জন্য ভিনদেশে যে তাদের প্রভু, তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন, দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে। জনগণের সমর্থন পেতে তাদের মতামতকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে মানুষের আস্থা আমাদের উপরে বৃদ্ধি পাবে, আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখবো। মানুষ যা চায় না। ভাই রাজনীতি করেন কেন? আপনি করেনই তো মানুষের জন্য। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অপর স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে সরকারের বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ধরনের কথা বলায় বিভ্রান্ত হচ্ছে দেশের মানুষ। তবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে না পারায় গাত্রদাহের কারণে ভারত অপপ্রচার চালাচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে, সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যে ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব দিয়েছেন, সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল। আমরা সরকারি ঘোষণার সাথে একমত কিনা সেই বিষয়ে পরে কথা বলতে পারি, কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না। আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন, তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন? শেখ হাসিনা পালিয়ে গেছেন, এই মনোকষ্টে আপনারা অসংখ্য মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছেন। আপনাদের এত প্রেম কেন শেখ হাসিনার বিষয়ে?
আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। 6 জনকে দেয়া হয়েছে 10 বছরের জেল এবং পরেশ বড়ুয়াকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। 2014 সালের 30 জানুয়ারি 10 ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত দুটি মামলার মধ্যে চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 14 আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। অস্ত্র আইনে দায়ের করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পান একই আসামিরা। এ বিষয়ে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজনকে খালাস দিয়েছেন আদালত। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 10 ট্রাক অস্ত্র মামলায় 14 জন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছিল। এই মৃত্যুদণ্ডাদেশের রেফারেন্স শুনানি হয়ে আজকে রায় হয়েছে। এই রায়ে সর্বমোট খালাস পেয়েছেন 7 জন। এই 7 জনের ভিতরে 4 জন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন, 1জন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন নুরুল আমিন। এছাড়াও 2টো আপিল এভেটেড হয়ে গেছে, জনাব মতিউর রহমান নিজামী এবং জনাব আব্দুর রহিম, ওনাদের আগেই মৃত্যুবরণ করেছেন। এরপরে বাকি 6 জনকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। এই 7 জন আর এই 6 জন 13 জন, আর আরেকজন পরেশ বড়ুয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। লুৎফুজ্জামান বাবরের বিষয়ে শিশির মনির বলেন, আদালত তাকে খালাস দিয়েছেন একথা বলে তিনি রাজনৈতিক উদ্দেশ্যে ভিকটিম। জনাব লুৎফুজ্জামান বাবরকেই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। মতিউর রহমান নিজামী সহ 5 আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। তিনি জানান, খালাসপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পায়নি আদালত। যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি, আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র 10 বছরে এনে দিয়েছেন। এখন পূর্ণাঙ্গ রায় পেলে পরে আমরা দেখতে পারবো যে কোর্টের অবজারভেশন বা কোর্ট কোন কোন পয়েন্ট এখানে ডিসাইড করেছেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা তাইদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন। সকালে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এসে অভিযোগ জমা দেন তিনি। পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, মাইকেল চাকমার বক্তব্যে নিশ্চিত হওয়া গেছে যে শেখ হাসিনার শাসনামলে তিনি গুমের শিকার হয়েছিলেন। অভিযোগ আমলে নেওয়া হয়েছে, এখন থেকেই তার অভিযোগের তদন্ত শুরু হবে। আমি মনে করি তার যে প্রতিহিংসার মানে আমি শিকার হয়েছি, বা আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব মানে আমার গুমের জন্য, এবং সে এবং তার সাথে যারা আরও জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত। একটা সূত্র ধরেই চালু করব, পরবর্তীতে নেসেসিটির আলোকে ব্যক্তি বিশেষে ভাগ ভাগ করে যদি প্রয়োজন হয় তাহলে ভাগ ভাগ করে তদন্ত হবে, যদি একসাথে তদন্ত করার দরকার হয় একসাথে হবে, সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে। বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে চিকিৎসা নিতে যান অসংখ্য রোগী। তাদের মধ্যে বেশিরভাগই যান পার্শ্ববর্তী দেশ ভারতে। তবে সাম্প্রতিক সময়ে ভারতের ভিসা না পেয়ে বিকল্প দেশ হিসেবে রোগীরা ছুটছেন থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের চিকিৎসক ও চিকিৎসা সেবা রেখে কেন যাচ্ছেন তারা বিদেশে চিকিৎসা নিতে, এ বিষয়গুলো নিয়ে কথা হয় চিকিৎসকদের সাথে। সেই আলাপচারিতা তুলে ধরছেন SM তানবীর। প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ চিকিৎসা নিতে যান বিদেশে, যার মধ্যে 92% মানুষই যান ভারতে। বাংলাদেশের স্বাস্থ্য অর্থনীতিবিদদের মতে গত বছর চিকিৎসা খাতে বৈধভাবে $156 বিলিয়ন অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 17,000 কোটি টাকা বিদেশে নেওয়া হয়েছে। এগুলো গেছে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে, তবে বেশিরভাগই গেছে ভারতে।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বছরে বাংলাদেশ থেকে 25 লাখের মতো রোগী তাদের দেশে আসেন। স্বাস্থ্যসেবা নিতে রোগীরা প্রায় $500 মিলিয়ন ওই দেশে ব্যয় করেন। তবে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের কারণে রোগীরা বর্তমানে ভারতে ভিসা না পেয়ে ছুটছেন সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ অন্যান্য দেশে। চিকিৎসা নিতে বাংলাদেশ বিমুখিতার পেছনে আস্থার সংকটকে দায়ী করছেন এই চিকিৎসক। বাংলাদেশে চিকিৎসক এবং চিকিৎসার উপর আস্থাহীনতার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে বাংলাদেশে ভুয়া ডাক্তার, ভুয়া হাসপাতাল এবং ভুয়া ডায়াগনস্টিক সেন্টার, এরা মানুষকে প্রতারিত করছে। বাংলাদেশে চিকিৎসকদের আচার ব্যবহারে অনেক রোগী বিরক্ত হয়ে বাইরে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে চিকিৎসা করানোর সুযোগ না পেয়ে বর্তমানে অনেকেই দেশে চিকিৎসা সেবা নিচ্ছেন। এমন পরিস্থিতি চিকিৎসকদের নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন তারা। আমাদের সেবার ক্ষেত্রে পিছিয়ে যাওয়া ঠিক নয়। আমাদের সেবার ক্ষেত্রে সঠিক সেবাটা কেন জনগণ পাচ্ছে না, আমাদের এই জায়গাটায় কিন্তু হাত দিতে হবে। ডাক্তাররা তো প্রশিক্ষিত হচ্ছে এবং প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার আমরা তৈরিও করছি এবং আমাদের আছেও। এখন সমস্যা যেটা, সেটা হলো তাদেরকে প্রকৃতভাবে ব্যবহার করা। এইটা কিন্তু সরকারের দায়িত্ব যে আমরা সঠিকভাবে তাদেরকে ব্যবহার করছি কিনা এবং তারা সেবাতে নিযুক্ত হচ্ছেন কিনা, নিযুক্ত হয়ে সত্যিকারের সেবাটা দিতে পারার তাদের সুযোগ আছে কিনা, এই জায়গাগুলি কিন্তু একটু দেখা দরকার। শুধু শহর কেন্দ্রিক নয়, পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করে প্রত্যন্ত অঞ্চলেও দক্ষ চিকিৎসক ও হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়ারও পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। সেখানে হয়তো অপারেশন করার ব্যবস্থা আছে কিন্তু অ্যানেস্থেটিস্ট নেই, আবার হয়তো অ্যানেস্থেটিস্ট আছেন কিন্তু প্রয়োজনীয় উপকরণ নাই। এই ধরনের নানা সমস্যা আছে, যেই কারণে আমাদের বিশেষ করে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলি এবং ডিস্ট্রিক্ট হসপিটালগুলি অনেক জায়গায় দেখা যায় যে রোগী প্রয়োজনের তুলনায় অনেক বেশি, কিন্তু এই ব্যবস্থাপনায় গেলে দেখা যায় সেখানে এই রোগীদের সেবা দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় দরকার তার অভাব রয়েছে। SM তানবীর, মাইটিভি, ঢাকা। যশোরে বেনাপোল সীমান্ত থেকে সাবু হোসেন, সাকিব হোসেন ও জাহাঙ্গীর হোসেন নামে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার 5 ভুলাট ও পুটখালী সীমান্তের ইছামতি নদীর কাছ থেকে সকালে 2 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হাত পা বাঁধা অবস্থায় দুপুরে সাকিব হোসেনের মরদেহ ইছামতি নদী থেকে উদ্ধার করা হয়। সাকিবের 2 হাত পিঠ মোড়া করে বাঁধা ছিল। পুলিশ বলছে, নিহতদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। শার্শা থানার ওসি আমির আব্বাস জানান, ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানা যাবে কিভাবে তাদের মৃত্যু হলো এবং এ বিষয়ে তারা তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে 21 বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। নিজেদের মধ্যে এদের গ্যাঞ্জাম হতে পারে, অনেকে এটা করে দিয়ে বলে যে তাদের কর্তৃক মারা হয়েছে বা ইয়ে হয়েছে এরকম বলে, কিন্তু আসলে অরিজিনাল সত্যতাটা কি এটা তো তদন্ত সাপেক্ষ। লাশ উপরে তোলা হয় এবং পরবর্তীতে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। দেশের বেশিরভাগ বুদ্ধিজীবী রাষ্ট্র পরিকল্পনায় অবদান রাখতে পারেননি উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারার তুষার জানান, তারা কেবল রাজনৈতিক দলের ছায়াতলে থাকায় ব্যস্ত। এসব বুদ্ধিজীবীদের বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে বলেও জানান তিনি। রাজধানী বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বুদ্ধি হত্যার পরম্পরা ৭১ থেকে ২৪ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন সারোয়ার তুষার। এ সময়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ওবায়দুল কাদেরের দেশ ত্যাগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন তিনি। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির সদস্য তুহিন খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমির সোহেল, মুখপাত্র উমামা ফাতেমা সহ অনেকে উপস্থিত ছিলেন। বুদ্ধিজীবীদের রাষ্ট্র প্রকল্প নাই, তারা যদি রাষ্ট্র প্রকল্পের আইডিয়া থেকে কাজ করত তাহলে যেই সরকারে থাকুক না কেন আপনি তো নিরাপদ থাকবেন, আপনাকে স্টেট প্রোটেকশন দিবেন। এই সামান্য জিনিসটা তারা কোনোদিন প্রোপাগেট করে নাই। তারা সবসময় একটা দলের, যে কোনো একটা দল, ইট ক্যান বি আওয়ামী লীগ, ইট ক্যান বি অন্য কোনো দল, তারা ওই দলের শেল্টার পেতে চেয়েছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কড়াইল বস্তির আগুন। বুধবার বিকেল 4টার পরে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বেশ কিছু ঘরবাড়ি পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় বস্তির বাসিন্দারা। ফায়ার সার্ভিস জানায়, রাস্তা সরু হওয়ায় গাড়ি ভেতরে প্রবেশ করতে না পারলেও অগ্নিকাণ্ডের স্থল লেকের পাশে হওয়ায় লেক থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
কালো ধোঁয়া দেখে আমি আমার বাসা থেকে আমি দৌড়ে আসছি, আগুনে ঝাঁপ দিয়ে আগুন এখন পর্যন্ত নিভাইছি। তো আমরা 5:12 সময় আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে 2 কিশোর হত্যার ঘটনা রাজনৈতিক কারণে নয়, বরং একটি পক্ষ হত্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে দাবি করেছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত আবুল কালাম শাহিদ। গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান মাসুদ রানা ও রায়হান আলী। ওই ঘটনায় আহত হন আরও 4 জন। সংবাদ সম্মেলনে আবুল কালাম শাহিদ দাবি করেন, মল্লিকপুরের আব্দুস সালাম ও শাহিন আলীর মধ্যে পেয়ারা বাগান নিয়ে বিরোধ ছিল। এরই জেরে 2 পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মারা যান মাসুদ ও রায়হান। এইটা আবার শাহিন ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়। এটা নিয়ে তাদের মধ্যে একটা রেশারেশি তৈরি হয়। সংসারের মায়া কাটিয়ে পরকীয়া প্রেমিকের সাথে ঘর বাঁধার স্বপ্নে 7 বছরের শিশু সন্তান শ্রেষ্ঠাকে নিয়ে প্রেমিক বিধানের কাছে চলে যায় মা মাধুরী বিশ্বাস। আর এই চলে যাওয়াই কাল হলো মা মেয়ের জীবনে, যা হার মানায় সিনেমার গল্পকেও। মামলার মূল আসামিকে গ্রেপ্তারের পর এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসিম। নুসরাত শারমিনের রিপোর্ট। সংসারের মায়া কাটিয়ে পরকীয়া প্রেমিকের সাথে ঘর বাঁধার স্বপ্নে 7 বছরের শিশু সন্তান শ্রেষ্ঠাকে নিয়ে প্রেমিক বিধানের কাছে চলে যায় মা মাধুরী বিশ্বাস। আর এই চলে যাওয়াই কাল হলো মা মেয়ের জীবনে, যা হার মানায় সিনেমার গল্পকেও। বিয়ের দাবিতে 28 নভেম্বর মাধুরী বরিশালে বিধানের কাছে চলে গেলে বিসমিল্লা বোর্ডিংয়ে মা ও মেয়েকে নিয়ে রাতে থাকেন বিধান। পরে তাদের সেখানে রেখে চলে যায় সে। বিধানের অপেক্ষায় বিসমিল্লা বোর্ডিংয়ে 4 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করেন মাধুরী। মাধুরী বিশ্বাসের সাথে প্রেমের সম্পর্ক কন্টিনিউ করলেও তাকে বিয়ে করবে এই চাপটি সে নিতে পারছিল না। অধিকতর চাপ প্রয়োগ করার জন্য মাধুরী বিশ্বাস বরিশালে চলে যায়। বরিশালে গিয়ে বিধান দাসকে বলে যে আমি বরিশালে এসেছি, তুমি আসো আমার সাথে দেখা করো। বরিশালে এসে তার সাথে দেখা করে এবং তারা বরিশালের একটি স্থানীয় হোটেলে তারা রাত্রি যাপন করে। 25 বছর বয়সী বালখেট শ্রমিক বিধানের সাথে প্রায় 6 মাস আগে প্রেমের সম্পর্কে জড়ান 35 বছর বয়সী মাধুরী বিশ্বাস। প্রেমকে পরিণয় রূপ দিতে বারবার বিধানের উপর চাপ প্রয়োগ করতে থাকলে সুকৌশলে খাবার পানির সাথে কীটনাশক মিশিয়ে মাধুরীকে হত্যার পরিকল্পনা করে বিধান। একই পানি মেয়ে শ্রেষ্ঠা পান করলে ভয়াবহতার শিকার হয় ছোট্ট শিশুটিও। কীটনাশকের বিষক্রিয়ায় মা ও মেয়ে বারংবার বমি করতে থাকলে খাবার আনার কথা বলে সদরঘাটে তাদের রেখে পালিয়ে যান বিধান। পরে অচেতন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাধুরীকে মৃত ঘোষণা করেন। আমাদের মধ্যে একটা সন্দেহ ছিল, একটা মানুষকে অজ্ঞাত কোনো ব্যক্তি কেন হসপিটালে নিয়ে আসলো, কোত্থেকে নিয়ে আসলো, বলা হচ্ছে সদরঘাট থেকে নিয়ে এসছে, এটাই সত্য কিনা। যে পুলিশই আমাদের যেই একটা মন, সেই মনে আমাদের একটা দ্বিধা ছিল। পরবর্তীতে আমরা এই বিষয়টা তদন্ত শুরু করি। চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ হাসপাতালে মারা যায় শ্রেষ্ঠাও। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের পর এ ঘটনায় প্রথমে অপহরণ এবং পরে হত্যা মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার, যার ফলে প্রযুক্তির সহায়তায় 17 ডিসেম্বর মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করা হয় মাস্টারমাইন্ড বিধান দাসকে। গত 17 তারিখ রাত্রে তাকে আমরা ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা থেকে গ্রেফতার করি। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ BNFWA ঢাকার উদ্যোগে বুধবার গরিব দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকায় নাবিক আবাসিক এলাকায় মিরপুর 14 নম্বরে সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল শীতবস্ত্র বিতরণ করেন। সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী পুরুষ সহ অসহায় গরিব দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্রসমূহ বিতরণ করা হয়। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট এ সময় উপস্থিত সকল নারী পুরুষের খোঁজ খবর নেন এবং দারিদ্র্য পীড়িত জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার চেয়ারম্যান নাওমি নাহরিন আজাদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাবো প্রবাসের খবর। কুয়েত এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্কের বন্ধন অবিচ্ছেদ্য এবং ঐতিহাসিকভাবে যুক্ত বলে মন্তব্য করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত বাংলাদেশের ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার হোটেল মিলেনিয়ামের বলরুমে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে এক অনাড়ম্বর অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী যোগদানকারী অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অতীত স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে সশস্ত্র বাহিনীর ন্যাশনাল মিলিটারি সার্ভিসের প্রেসিডেন্ট মেজর জেনারেল আহমদ রাশেদ আল শানফা। কুয়েতের বুকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে পরিচিত করিয়ে দেওয়া, ডিপ্লোম্যাটিক কোর এবং কুয়েতে যারা আছেন কুয়েতের অধিবাসী তাদেরকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, কার্যক্রম এবং কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট আছে তারা যে বিশাল অবদান রেখে চলেছে এখানে, এবং 16ই ডিসেম্বরে আমরা আমাদের বিজয় দিবস পাই, আমাদের স্বাধীন সার্বভৌম দেশ পাই। এই ইতিহাসকে কুয়েতবাসীর সামনে তুলে ধরা এবং এখানকার কূটনৈতিক কোরের সামনে তুলে ধরা এবং বাংলাদেশ যে শান্তির জন্য, বিশ্ব শান্তির জন্য কত বড় অবদান রেখে চলেছে সেইটা তুলে ধরা ছিল আমাদের উদ্দেশ্য। যথাযথ মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে বাংলাদেশের দূতাবাস মানামাতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি শাহিন শিকদার জানান, চার্চ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস পতাকা উত্তোলন শেষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় বাহরাইনে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে বাহরাইনস্থ বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীগণ মহান বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করেন।